যে কোনো কাজ যদি জানা থাকে তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু সহজ হয়ে যায়। আর যদি জানেন তো ভালো কথা, আর যদি জানা না থাকে তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। যখন আমার নতুন বিয়ে হয়েছে, আমি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন আসলে আমার শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু ওরা সবাই যৌথ পরিবার। তখন একসঙ্গে খাওয়া দাওয়া রান্নাবান্না সব একসঙ্গেই চলতো। তো আমার জাল সব কিছু করতো, তো আমি ওকে আমি তাকে হেল্প করতাম। তো তার পরবর্তীতে কিন্তু আমার শাশুড়ি কিন্তু সমস্ত কাজগুলা ভাগ করে দিয়েছিল। তো তখন বুঝতে পারছেন সহজ কাজগুলা কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। বাবার সংসারে তো আমি কোনো কাজ করতাম না। আমার মায়ের কাছে অনেক আদরের ছিলাম আমি, ভালোবেসে তারাই আমার আম্মু সব কাজ করতো। তো টুকটাক কিছু করতাম। তো যদি জানা থাকতো তাহলে কিন্তু আমার কাছে অনেক, আসলেই আমার কাছে এই কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যেত। তো আমি বলবো যে কোনো কাজ যদি জানা থাকে তাহলে কিন্তু আপনার আপদ বিপদ বা আপনি যেখানে যান না কেন খুব ইজিলি আপনি সেই কাজটা করে নিতে পারবেন। আর যদি আপনি না জানেন, দেখবেন আপনার কাছে সেই সহজ কাজটা অনেক কঠিন হয়ে যাবে। তো বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক যে কোনো কাজ শিখে রাখা অনেক ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো কিছু বাজার সদাই আমি এখন গুছিয়ে নিব। আর এই যে চিপসটা এনেছে আমার মামনির জন্য, আমার মামনিরটা অনেক জ্বর এসেছে, তো চিপস খেতে অনেক লাইক করে। তো বাবাকে বলল যে বাবা আমার জন্য চিপস আনিও। তো বাবা তো বুঝতেই পারছেন খুব আদরের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর এই যে এই ড্রেসটা আমি পরেছি, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আসলে আমরা সবাই সুন্দর হতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু এক সময় সুন্দর চেহারাটা কিন্তু বয়সের চাপ পড়ে যায়। আমরা সবাই কিন্তু একই কাতারে বুড়ো হয়ে যাই। সেই ছোট্ট থেকে বড় হওয়া, আবার বুড়ো হওয়া, তারপর মাটির নিচে চলে যাওয়া, এটা কিন্তু একেবারে আমাদের আমরা এটা অস্বীকার করতে পারবো না। আচ্ছা, এখন আমি চলে এসেছি আমাদের বেডরুমে। এটা আমার ছেলের রুম দেওয়ার কথা ছিল, কিন্তু ও এখানে থাকবে না, তো সেই সুবাদে আমাদেরই থাকা হয়। আর এই যে দেখেন আমার ছেলে ছোট্টবেলার ছবি, আর সাথে আমি ছিলাম, তো কত লোভ লাগে না? আসলে সবসময় এই ছবিগুলো দেখলে মনে হয় যে ইস, যদি আগের বয়সে চলে যেতে পারতাম কতই না ভালো লাগতো। আমার মেয়ে মাঝে মধ্যে বলে, আম্মু আগে তুমি কত কিউট ছিলে। তো আমি বললাম যে আম্মু সবাই একসময় অনেক সুন্দর থাকে, আস্তে আস্তে কিন্তু বুড়িয়ে যায়। এটাই কিন্তু প্রকৃতির একটা নিয়ম। এই বুড়ো থেকে কেউ কিন্তু আমরা রেহাই পাবো না। আস্তে ধীরে আগে পরে আমরা সবাই একই কাতারে দাঁড়াবো। তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যে অবস্থায় রাখে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। কথা বলতে বলতে আমি আমার বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি আমার ডাইনিং রুমে। এই জিনিসগুলো তো ব্যবহার করা হয়, ব্যবহারের পর আমি একটু মুছিয়ে নিচ্ছি, তারপরে জায়গায় রেখে দিলাম। তো জায়গার জিনিস জায়গায় রাখলে শান্তি লাগে আমার কাছে। আর বাইরে আমি যতক্ষণ না আমি এই জিনিসগুলো ভিতরে ঢুকাই বা রাখি, আমার কাছে আসলে খুব এলোমেলো লাগে আর অশান্তি লাগে মনের মধ্যে, যে কখন আমি আমার এই সংসারের কাজগুলো গুছিয়ে করব। তো অনেক দিন যাবৎ আমার এই যে কাঠের যে ছোট্ট একটা এটাকে ক্যাবিনেটের মতো আর কি, তো এর উপরে আমি আমার মাটির জিনিসগুলাই রাখি। তো বেশ কয়দিন হলো দেখছি এখানে অনেক ময়লা হয়েছে। তো ক্লিন করব আর করা হয়ে উঠছিল না, কারণ এখন শীতকাল, দিন ছোট, একেবারে
খুব দ্রুতভাবে চলে যায়। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম আর আলসেমি করব না, করেই ফেলি। তো আমি এই যে জিনিসগুলো দেখছেন সবগুলোর উপরে কিন্তু অনেক ধুলোবালু পড়ছিল, যেহেতু এই জিনিসগুলো আমার বাইরেই থাকে, এগুলো কিন্তু সবসময় ক্লিন রাখতে হয়। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, সবসময় ক্লিন থাকতে হয়, না হলে মনে হয় বালু দেখলেই মনে হয় কি যে আমার অ্যালার্জিটা আরও বাড়িয়ে গিয়েছে। তো আগে রানারটা ছিল, আর সবসময় রানার দিয়ে যে সাজাতে হবে সেটা না। আজকে আমি আমার বাড়তি যে হিজাবগুলো ছিল সেগুলোই দিয়ে আমি একটু অর্গানাইজ করে নিলাম। তো আপনাদের বাসায় ওড়না বা হিজাব পুরাতন যেগুলো ব্যবহার করেন না সেগুলো নষ্ট না করে এভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু জিনিসগুলো কাজে লাগানো হলো আর চোখের একটু শান্তি মিললো, এটাই আর কি। ঘরের একটু লুক পরিবর্তন করলে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগছে। আপনার মন খারাপ যখন লাগে তখন আপনি ঘর গোছাবেন, সাজাবেন, দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আর আমি আমার মাটির জিনিসগুলো অনেক লাইক করি, আর আমি আমার যে জিনিসগুলো প্রিয় সব কিছুই কিন্তু প্রিয়, তবে যে জিনিসগুলো একটু বেশি ভালো লাগে সেই জিনিসগুলো আমি আমার চোখের সামনেই রাখার চেষ্টা করি। আর আমি মাটির মানুষ, তো মাটির জিনিসগুলো অনেক লাইক করি। আচ্ছা, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার মেয়ের জন্য একটু ব্রেড বানাবো। আমার মেয়েটা না ব্রেড খেতে অনেক লাইক করে। আর এখানে যে আমি একটু লিকুইড, এর মধ্যে একটু দুধ, তারপর নারকেল আর একটু চিনি আর কর্নফ্লাওয়ার, চাউলের গুঁড়ি দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু পাতলা হয়েছিল, পরবর্তীতে আমি একটু ভালোভাবে আবার কুক করে নিয়েছিলাম। তো পাতলা করলে চলবে না, বের হয়ে আসবে। আর এই যে ডিম তো লাগবে উপরে দেওয়ার জন্য, কালার আসার জন্য। ওভেনটা আমি এখনও সেট আপ করা হয়নি, তো সেট আপ করলে তারপর ওভেনেই বানাবো। আর আজকে আমি কোনো প্লেটে দিইনি, সরাসরি দিয়েছি। তারপরে মাশাআল্লাহ আমার ব্রেডগুলো অনেক নরম হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। হাসার ব্যাপার জানেন, আমার মেয়েটা বলছে আম্মু আমি এই ব্রেডগুলো আমি আবার খুঁজছিলাম, তুমি কোথায় রেখেছো বলে। এগুলো আসলে পেটের মধ্যে চলে গিয়েছে। তো ওর সাথে একটু মজা করছিলাম যে আম্মু আমি তোমাকে আবার বানিয়ে দিব। আচ্ছা, অনেক তো কথা বলে ফেলেছি, তো আপনাদের থেকে একটা লাইক চাওয়া হয়নি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। গতকাল যে মুরগিগুলো এনেছিল সেগুলো আমি কিছুটা ফ্রিজে রেখেছি, আর কিছুটা আমি রান্না করার জন্য ভাজি করে রেখেছিলাম। তো আজকে রান্না করব। আর আমার সেই ব্রেডটা দেখেন মাশাআল্লাহ কত নরম হয়েছে। তো আসলে কিছু কাজ যদি রাতের বেলা করে রাখা যায় তো সকালের কাজ কিছু ইজি হয়, অনেক সহজ হয়ে যায় বা দ্রুত হয়ে যায়। তো আজকে আমি রান্না করব সবজি, এখানে কিছু সবজি কেটে রেখেছি। আর দই চিকেন রান্না করব, তার জন্য আলু নিয়েছি। এখানে আছে আমার মরিচ বাটা আছে, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো শাহজিরা, জিরা, আরও অনেক কিছুই আছে, দারচিনি, এলাচি, এগুলাই। আর এখানে টক দই, মিষ্টি দই একত্র করে নিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, স্টার মশলা, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। তো এগুলা দিয়ে আমি আমার দই চিকেনটা রান্না করব। তো মাশাআল্লাহ এভাবে রান্না করলে দই চিকেনটা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় দই চিকেনটা রান্না করার চেষ্টা করি। দই চিকেন, কারি বা রেজালা এ ধরনের খাবার আমরা পরিবারের সকলে অনেক লাইক করি, কারণ গ্রেভিটা অনেক মজা হয় মাংসর চাইতেই। আর যে কোনো রান্না যদি আপনি মনোযোগ সহকারে রান্না করেন আর পরিমাণ বা আইডিয়া যদি আপনার ভালো থাকে তাহলে দেখবেন সেই রান্নাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর আপনি যদি তাড়াহুড়া করেন বা মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে দেখবেন রান্নাটা তত মজা হয় না। আমি চেষ্টা করি আমি আমার মায়ের মতো করে রান্নাবান্না করার জন্য। আমার মা কিন্তু চুলার কাছ থেকে একেবারেই উঠতো না, একেবারে মনোযোগ সহকারে ধৈর্য ধরে রান্নাবান্না করতো। মায়ের মতো হয়নি, তবে হতে চাই বা চেষ্টা করি যাতে। তবে আমার বাসায় যে আসে, যে আমার হাতে রান্না খায়,
সেই কিন্তু প্রশংসাই করে। তো আমি আমার পরিবারের কাছ থেকেও কিন্তু প্রশংসা পাই। যে কথা বলছিলাম, আমি আমার শ্বশুরবাড়িতে যখন একবার তরকারি রান্না করছিলাম, পটল আর পটল চিংড়ি, এটা তো পটলের মধ্যে আমি যে তেল দিয়েছিলাম পুরো তেল মনে ঝোলের মতো হয়ে গিয়েছিল। তো আসলে এই কথাটা ভাবতে গেলে আমার মানে খুব হাসি পায়। তো আমি তো বুঝতাম না, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এগুলো অনেক পরিমাণ মতো দিয়েছিলাম বেশি। তারপরও মাশাআল্লাহ ওরা খেয়ে মানে বলছিল যে অনেক মজা হয়েছে। যেহেতু নতুন প্রথম রান্না বান্না করতে জানতাম না, বাবার সংসারে তো কোনো কিছুই করতাম না, সেই জন্য কিন্তু ওই মানে কি বলবো, মানে তখন ওটা ভুলটা হয়েছে। যদি জানতাম করতাম তাহলে এরকম হতো না। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে সমস্ত মশলাপাতি দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এগুলো বাটাও আছে। মিঠে জিরাটা আমি বলতে ভুলে যাই, আসলে সব মশলাই কিন্তু একত্রে পেস্ট করা থাকে। আর একটু বাদাম বাটাও আছে, এটা কিন্তু অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এই সমস্ত মশলা দিই কারণ ঝোলটা যাতে একটু ঘন হয়, আর ঘন ঝোলটা খেতে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে। আর পাশের চুলাতে আমি একটু সবজি রান্না করে নিচ্ছি। সবসময় বেশি মাছ দিয়ে যে সবজি রান্না করতে হবে সেটা না, অল্প কিছু মাছ দিয়েও কিন্তু আপনি সবজি রান্না বান্না করতে পারেন। এতে করে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না, খেতে কিন্তু ভালোই লাগে। আবারও আমার ভিডিওর মধ্যে এসে আমার পাশে থাকবেন, ভালোবাসা রইল। তো আসলে বলতে বলতে আর বলতে ইচ্ছে করে না। তো ভিডিওর মধ্যে ভিডিও দেখবেন, তারপরে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর ভিডিও না দেখে শুধু আপনার মন গড়া মতো একটা কমেন্ট করলে কি হয়? তো আমি যেমন দেখি, কমেন্ট করি, পাশে থাকার চেষ্টা করি। তো আপনারাও প্লিজ, আপনারাও এরকম করবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এরকম কমেন্ট করবেন না, ভিডিও দেখবেন, তারপরে হেলদি একটা কমেন্ট করবেন। আমি আপনাদের পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন। তো আমি কিন্তু এর আগেও বলেছি যে এখানে কিন্তু সাপোর্টিং হতে হবে, সাপোর্টিং না হলে কিন্তু এখানে কেউ টিকে থাকতে পারবে না। আশা করি এই ভুলগুলো আপনারা আর করবেন না। কথা বলতে বলতে এখানে টক দই আর মিষ্টি দই কিন্তু আমি একসঙ্গে দিয়েছি। আমার কাছে একটু টক মিষ্টি ফ্লেভারটাই ভালো লাগে। তো রান্নাটা মাশাআল্লাহ কি বলবো, অনেক সুস্বাদু হয়েছিল। তো আমি আশা করব যারা আমার এই রেসিপিটা দেখবেন তারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে আমাকে আপনার মূল্যবান মতামতটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর দেখেন আমি অল্প মাছ দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করে নিলাম। এটাও কিন্তু একটা আইডিয়া না? অনেকে আমরা যারা নতুন রাঁধুনি বা নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু আমরা বুঝতে পারি না সংসারের আয় ব্যয়, কী করে রান্না বান্না করব, কোন সময় কোন কাজ করব, আমরাও জানতাম না। আস্তে আস্তে জেনেছি বা এখনও শেখার চেষ্টা করি। এই যে দেখেন মাছ আমি এগুলা জাল দিয়ে রেখেছিলাম, এগুলো আমি ডিবে রেখে দিব পরবর্তী রান্নার জন্য। আর এখন যেহেতু আমি মাংস রান্না করছি, তো মাছটা কিন্তু তত চলবে না, সেই জন্য কিন্তু সবজিটা মজা হওয়ার জন্য কিন্তু ওই 2 টুকরা মাছ আমি দিয়েছি। তো এই খাবারগুলা দিয়ে কিন্তু আমাদের দুপুর এবং রাতের খাবারটা খেয়ে নেব। ভর্তা হলে ভালো হতো, তবে সময়ের কারণে আমি বানাতে পারিনি। কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, সালাদ আছে, সবজি আর ওই চিকেন, দই চিকেনটা মাশাআল্লাহ সবগুলা রান্নায় অনেক সুস্বাদু হয়েছিল। তো আমার সব কাজকর্ম কিন্তু হয়ে গিয়েছে, শুধু বাকি আছে আমার গোসল করা আর নামাজ পড়া। তো আমি গোসল করব, নামাজ পড়ব, তারপরে কিন্তু আমি খেয়ে নিই, আর ওদের খাবারটা আমি এখন দিয়ে দিব। তো সব সময় পরিবারের কথাই চিন্তা করি, ওরা ভালো থাকলে আমি ভালো থাকি, ওরা খারাপ থাকলে আমি খারাপ থাকি। ওদের সুখে আমি সুখী, আর ওদের দুঃখেই আমি দুঃখী।
আগে আল্লাহ, পরে আমার ফ্যামিলি, তারপর আপনারা। তো আপনাদের ছোট ছোট কিছু ভালোবাসা, কিছু কমেন্ট আমাকে অনেক ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। দোয়া করি যারা যারা আমাকে সাপোর্ট করছেন, আমিও চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার। আর এই যে দেখেন, আমার ছেলে বলছিল, আম্মু তুমি আমাকে একটু প্লেটের মধ্যে আমাকে একটু ভাতগুলো দিয়ে দাও। তো আমি ওকে সুন্দর করে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। তো আর এটা ছিল বিকেলবেলা একটু ফুচকা বানিয়েছিলাম, আর আমার এই ফুচকার টকটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্প নিয়ে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্যও দোয়া করবেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া, অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আমি এখন এখানেই বিদায় নিচ্ছি। ফুচকাটা অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।